One of the biggest shocks of the World Cup 2026 so far, can we say it was a Cape Verde masterclass or a Spain failure in front of goals? Well, suddenly former champion Spain couldn't find a way past the World Cup debutant Cape Verde. আর আমরা যদি গ্রুপ এইচ এর দিকে দেখি সেখানে পরপর দুটি ম্যাচই আসলে ফলাফল এটিই হলো ড্র। তার মানে গ্রুপ এইচ এখন একেবারে ওয়াইড ওপেন, প্রত্যেকটি টিমের জন্য লেভেল সেম। এই টিমে কি হতে যাচ্ছে, এই গ্রুপে কি হতে যাচ্ছে, স্পেন এবং কেপ ভার্দের খেলা নিয়ে আলোচনাও চলবে। সবাইকে ওয়েলকাম করছি ডি বক্সে। নীল আছে আর আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। আকিজ ইস্পাত ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। আকিজ ইস্পাত। স্পেন আর কেপ ভার্দে এই খেলাটা নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে, অ্যান্ড স্পেশালি যেটি বলছিলাম যে এক ধরনের রেকর্ড স্পেনের জন্য যে নতুন একটি দলের সাথে কোনো গোলই করতে না পারা, আর কেপ ভার্দে স্পেশালি তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স, অ্যান্ড স্পেশালি দ্য হিরো ওয়াজিনাথ। কেমন উপভোগ করছিলেন? শুভ সকাল নীল। আপনার জন্য হয়তো শুভ সকাল নয়, কারণ আপনি স্পেনের জার্সি পরে আছেন। সো এটা শুরুতে যদি বলবো, গত রাতে যারা খেলা দেখেছে, পৃথিবীর যারা স্পেনের খেলা দেখেছে, যত ফ্যান আছে পৃথিবীময়, সবার চোখ কিন্তু একজনের দিকেই এবং একজনের প্রেমে পড়েছে, সেটা হলো গোলরক্ষক জোসিমা জোসে ইব্রা, ফুল নেমস যাকে বোজিনা বলে। সো অসাধারণ গোলকিপিং। তার ক্যারিয়ার যদি বলেন 40 ইয়ার্স ওল্ড, এবং সে খেলে কি বলে এটা, পর্তুগালের লিগা 2 যেই দলটাই খেলে, লিভাইস একটা দলে খেলে। পৃথিবীতে অনেকেই এই দলের নামও জানে না। সো ওই ছোট্ট একটা দলের এত বড় একটা স্টার, যে একটা প্ল্যাটফর্ম বিশ্বকাপের মতো জায়গায়। আর গোলকিপিংটা হলো একটা আর্ট, আর গোলকিপারদের প্রতি সবার চোখ মনোযোগ থাকে সে কী করছে। এত বড় ম্যাচে পারফর্ম করার একটা উপলক্ষ তৈরি হয়। সারা বিশ্বের মানুষ হয়তো ক্যাপ ভার্দের নাম খুব কম জানতো। গত ম্যাচের পরে সবার কিন্তু ওই ক্যাপ ভার্দের তুলনায় ভজিনার কথাই বলবে, এবং যেই বীরত্ব গাথা ছিল গত রাতের গোলকিপিং, আমি গোলকিপার ছিলাম, আসলে আউটস্ট্যান্ডিং, এটা বলে বোঝানো যাবে না। আমার মনে হয় নিঃসন্দেহে গোলকিপার্স ম্যাচ বলে দিতেই পারি, যেখানে স্পেনকে তাদের ইউজুয়াল যে স্ট্র্যাটেজি তারা খেলে, পজিশন নিয়ে খেলে, 70% পজিশন নিয়েই তারা খেলেছে। মিডফিল্ড এবং ডিফেন্ডার কেমন স্ট্র্যাটেজি ছিল কেপ ভার্দের, সেটা নিয়ে আলোচনা হবে, কিন্তু সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু আসলে ভজিনা। 7টি থেকে 8টি গোল তিনি সেভ করেছেন এবং ওভারঅল রেজিস্টার তো হয়েছে 27-এর মতো। আরেকটি ব্যাপার যেখানে চলে আসে যে তার বয়স 40 বছর 12 দিন, এবং এই বয়সটা নিয়ে একটা আলোচনার ব্যাপার যে ফুটবলে 40 হলে আগে একটা মনে করা হতো যে 40 মানে রিটায়ারমেন্টের সময় হয়েছে, কিন্তু এবারে ফুটবলে আমরা 40 ঊর্ধ্ব অনেক ফুটবলারকেই দেখতে পাচ্ছি, এবং সেই জায়গায় যখন আ ফিট গোলকিপার 40 ইয়ার্স ওল্ড, হি হ্যাজ দ্যাট এক্সপিরিয়েন্স, কি মনে হয় এটাই কি কাজে লেগেছে? দেখুন, 40 বছর এটা ডাজেন্ট ম্যাটার, বয়স কোনো ফ্যাক্টর নয়। আর গোলকিপিং জায়গাটা আমি নিজেও 42 পর্যন্ত করেছি বাংলাদেশের লেভেলে। ইন্টারন্যাশনাল ম্যাচ আমি 38, 39 পর্যন্ত করেছি। সো আমার মনে হয় যে গোলকিপিং জায়গাটা হলো ফিটনেসের ব্যাপার, এবং তার এক্সপিরিয়েন্স, মনোযোগ, খেলায় প্রত্যেকটা মুহূর্ত তার রেডি থাকতে হবে। যে কোনো মুহূর্তে একটা ভালো বল আসতে পারে, যে কোনো, তাকে সেভ করার জন্য রেডি থাকতে হবে। আর গোলকিপিং জায়গাটা দেখেন, আপনি ওয়ার্ল্ডের যত বড় বড় দেশগুলো আছে, প্রত্যেকটা দেশে কিন্তু এক্সপিরিয়েন্স গোলকিপার। নয়ারের কথা বলেন, আবার রিটায়ারমেন্টের পরও জার্মান টিমে এনেছে ডিউ টু তার পারফরমেন্স এবং তার অ্যাবিলিটি। এবং মডার্ন ফুটবলে এখন গোলকিপারদের দায়িত্ব অনেক, অ্যাজ এ সুইপার ব্যাগ হিসাবে, এবং একটা টিমের জয়ের এবং ড্রয়ের পিছনে একজন গোলরক্ষকের মুখ্য ভূমিকা অনেক বড়, অনস্বীকার্য। রাইট। ওয়েল, এই খেলা নিয়ে আরও অনেক কিছুই বলার আছে। স্পেনের যে ওয়েতে তারা আসলে খেলেছে, যে ওয়েতে প্লেয়ারদেরকে আমরা নামতে দেখেছি মাঠে, কেপ ভার্দের পারফরমেন্স নিয়েও কথা বলার আছে। সেই সাথে আরেকটি ম্যাচ নিয়ে, যেমন বলছিলাম গ্রুপ এইচের আরেকটি ম্যাচ উরুগুয়েকে এবং সৌদি আরবের খেলার কথা বলছি, সেখানেও ড্র হয়েছে। আমি এই খেলা নিয়ে কথা বলবার আগে সৌদি আরবে আমাদের প্রতিনিধি আছেন আরিফুর রহমান, তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। আরিফুর রহমান, আপনাকে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব থেকে, ওখানকার হালচাল আমাদেরকে একটু জানিয়ে দিন প্লিজ। 2026 বিশ্বকাপটা আসলেই সূচনাটা খুব ভালোই বলা চলে সৌদি আরবের, যেহেতু উরুগুয়ের সাথে প্রথম ম্যাচেই কিন্তু তারা প্রথমার্ধে এগিয়ে থাকার পরও
শেষ পর্যন্ত তারা এক এক গোলের সমতা নিয়ে কিন্তু মাঠ ছেড়েছে। আমরা যেমনটি দেখেছি এই কিছুক্ষণ আগে অর্থাৎ কয়েক ঘন্টা আগে যে খেলাটি শেষ হয়েছে সেই খেলাটি দেখে কিন্তু এটি মনে হচ্ছে যে অন্তত সৌদি আরব আরও ভালো কিছু করবে। আমরা যেমনটি জানি আসলে সৌদি আরব 1994 সালে প্রথম যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে তাদের যে বিশ্বকাপের পথ চলা সেটি শুরু করে এবং 1994 সালে কিন্তু তারা প্রথমবারের মতো সেরা 16-তে অংশগ্রহণ করার সুযোগ পায়। অর্থাৎ সে সময়ের শক্তিশালী দল মরক্কো এবং বেলজিয়ামকে হারিয়ে তারা কিন্তু শেষ 16-তে যোগ্যতা অর্জন করে এবং বলা চলে প্রায় এই পর্যন্ত প্রায় 60টি বিশ্বকাপে কিন্তু তারা সরাসরি খেলার সুযোগ পায়। আর সর্বশেষ 2022 সালের যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে কিন্তু তারা হট ফেভারিট অর্থাৎ বর্তমান যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদেরকে প্রথম ম্যাচে তারা 2-1 গোলের ব্যবধানে হারিয়ে কিন্তু বিশ্বকাপে চমক সৃষ্টি করে। তো আসলে সৌদি আরবের যে সাফল্য ফিফা বিশ্বকাপে সেটি খুবই ঈর্ষণীয় এবং তারা এ পর্যন্ত 60টি বিশ্বকাপে একে একে অংশগ্রহণ করে। এবারেও তারা তাদের প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গতকাল উরুগুয়ের সাথে, সেই উরুগুয়ের যে ম্যাচ সেই ম্যাচেও কিন্তু তারা একেবারে প্রথমার্ধে নিজেদের যেই শক্তি সামর্থ্য সেটি কিন্তু প্রদর্শন করে। আমরা যেমনটি দেখি প্রায় 40 মিনিটের মধ্যেই কিন্তু তারা তাদের যে প্রথম গোল সেটি দেয় এবং সেটি দেওয়ার পরে শেষ পর্যন্ত তারা তাদের যে লিড সেটি ধরে রাখতে পারেনি। তো সব মিলে বলা চলে যে এইবারের বিশ্বকাপও সৌদি আরবের যে সূচনা সেটি কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। আমরা পরবর্তী 21 তারিখের ম্যাচও তাদেরকে ওইভাবে দেখতে পারবো। তো এমনটাই প্রত্যাশা সৌদি আরব প্রবাসী ফুটবল প্রেমীদের। রাইট, ঠিক বললেন। আসলে সৌদি আরব এর আগে মানে লাস্ট ওয়ার্ল্ড কাপেও সবাইকে চমকে দিয়েছিল, আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে রেইনিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে তারা শুরু করেছিল এবং এবারও উরুগুয়ের সাথে তারা আসলে ড্র করলো। সো গুড স্টার্ট, কি বলবো। সৌদি আরবের কথা যদি বলি, 94-এর কথা বলেছে, তখন সৌদি আরব প্রথম বিশ্বকাপ খেলে। সো ওই দলে সাইদ ওয়ারাইন ক্যাপ্টেন ছিল 94-এ। আমার এখনও মনে আছে সাইদ ওয়ারাইন 7 জনকে কাটিয়ে গোল করেছিলেন। সেই সাইদ ওয়ারাইন যখন আমরা বাংলাদেশ টিম সৌদি আরবের সাথে খেলি 97-এ, আমার ফার্স্ট ডেবু ম্যাচ, ওই ম্যাচে সাইদ ওয়ারাইনের পেনাল্টি সেভ করেছিলাম আমি ম্যাচে সৌদি আরবে। সো এই সৌদি আরব যদি বলি গতকালের ম্যাচটা যদি বলি উরুগুয়ের সাথে অসাধারণ ম্যাচ খেলেছে। তারপরও আরও এক জায়গায় আমি বলবো যে গোলকিপিং, সৌদির গোলকিপার ওয়াইস 6 থেকে 7টা সেভ করেছে, অসাধারণ সেভ এবং খুবই ভালো খেলেছে। এবং সৌদি ম্যাচটা জিতা উচিত ছিল, 80 মিনিট পর্যন্ত আটকে রেখে 80 মিনিটে কনসিড করেছে গোলটা। তো সৌদি টিমটা আসলে আমার কাছে লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি আমরা আর্জেন্টাইনকে হারানো, এবার তো দেখলাম শুরুতেই বিশ্ব চ্যাম্পিয়ন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সাথে যে ম্যাচ খেলেছে। সো ডিজার্ভ করে, আমাদের এশিয়া ফুটবলে অনেক এগিয়ে যাচ্ছে। আর এশিয়ার এই রেজাল্টগুলো বিশেষ করে এখন পর্যন্ত কেউ হারেনি আমাদের এশিয়ায়। আর সকালেও যদি দেখি ইরানের খেলা দেখলাম, চোখ জুড়ানো ম্যাচ খেলেছে, সেখানেও ড্র, মানে শুরুটা হলো 0-0 ড্র, 1-1 ড্র, দেন 2-2 ড্র। সো সৌদি এবং সেম ইরানের আজকে যদি দেখি যে অসাধারণ ম্যাচ, যেটা বলি যে গোল খাচ্ছে আবার গোল রিটার্ন করছে, মানে সো আমার কাছে মনে হয় যে আমাদের এশিয়া, আমরা সবাই শুধু ভাবি যে স্পেন, ব্রাজিল বা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, শুধু চ্যাম্পিয়ন হবে সবাই, ওদেরকে চিন্তা করে। কিন্তু ইন ফিউচার খুব সুন অ্যাজ পসিবল আমাদের এশিয়া থেকেও চ্যাম্পিয়ন আমরা দেখতে পারবো, বিশ্ব চ্যাম্পিয়ন। দারুণ, অবশ্যই, কেন নয়, সে আশা নিশ্চয়ই সবাই রাখে। এশিয়ার দিক থেকে জাপানকে আমরা ভালো খেলতে দেখেছি। আবার যদি স্পেন এবং কেভারদের ম্যাচেই চলে আসি, প্রথম ওয়ার্ল্ড কাপ খেলার যে আবেগ সেটা একেবারেই অন্যরকম এবং তাদের কাছে হয়তো সেটাই ছিল বড় প্রাপ্তি। আবারও সেম আমরা জার্মানিতে যেমন রিপিট দেখলাম, কিছুটা ওরকমই, যে প্রথমবার খেলছে, আবেগঘন মুহূর্ত, কিন্তু সেখানে আরও বেশি ভালো পারফরমেন্স। স্পেনের পারফরমেন্সের ক্ষেত্রে যদি এবার একটু চলে আসি, যেহেতু দুটো ম্যাচই গ্রুপ এইচে ড্র হয়েছে, সেই ক্ষেত্রে ইটস মোস্ট আনপ্রেডিক্টেবল গ্রুপ হয়ে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপের, ওয়াইড ওপেন, এনিথিং ক্যান হ্যাপেন। স্পেনের জন্য কিন্তু আর একটু কঠিন হয়ে গেছে সামনের ম্যাচগুলোর। এই জায়গাটা একটু বলতে চাই, স্পেনকে আসলে কতটা প্রপার মনে হয়েছে। দে হ্যাড দ্য পজিশন, প্লেন্টি অফ পজিশন, বাট নট এনাফ কাটিং এজ। ফাইনাল থার্ডে গিয়ে সেটা কিন্তু আমরা দেখেছি, ফিনিশিংটা দেখেছি, একটু বেশি প্রেডিক্টেবল লাগছিল। তবে আমার কাছে যেটা মনে হয় ফিনিশিং এর ব্যাপারে যদি বলি, একজনের কাছে আটকে যাচ্ছিল গোলকিপার, যেটা বলেন ফিনিশিং, ওরা সর্বোচ্চ দিয়ে চায়, সব রকম ভাবেই করেছে। স্পেন করেনি এমন কিছু বাকি ছিল না ম্যাচে যে গোল করার জন্য, সব করেছে, কিন্তু একজনের কাছে ওয়াল, যেটা বললাম বজিনা, তার কাছে হয়তো লাস্ট মুহূর্তে গিয়ে এটা হতে পারে। একটা ম্যাচে একজন গোলরক্ষক তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেই পারে। আর
এই জন্য আমরা স্পেনকে বলবো না যে এই গ্রুপে টাফ হয়ে গেছে, স্পেনের মতোই খেলবে। নেক্সট ম্যাচ হয়তো স্পেন দেখবেন সহজেই জিতে গেছে, কারণ স্পেনের যে ফুটবল অবশ্যই অসাধারণ ফুটবল খেলেছে, ওরা বল পজিশনে রেখে খেলতে পছন্দ করে, এবং টিম যদি বলি হয়তো দুজন প্লেয়ার আছে যে যারা ইনজুরিতে, উইলিয়ামসের কথা বলি মিস করেছে, ও ইনজুরির জন্য খেলতে পারেনি, ইয়ামালকে আমরা দেখেছি আসলে পরে নামিয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে কিছু ডিসকাশন চলছে। আসলে ইয়ামাল এবং উইলিয়ামসের কথা যদি বলি, দুজনেই ইনজুরিতে, কোচ হয়তো চিন্তা করেছে ক্যাপ ভার্দের সাথে ইজিলি বেরোবো, তো কোচের চিন্তা ঠিক ছিল, কিন্তু গোলকিপার যে অতি মানবীয় খেলা খেলেছে, যার কাছে কিন্তু পয়েন্ট হারিয়েছে। এবং পাশাপাশি আমি এটা বলবো, এই ক্যাপ ভার্দের কথা বলি যে ইন ফিউচার তাদের যে ছোট্ট একটা রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র, সেখানে এই ম্যাচটা, এই যে ম্যাচের ভিডিও, সেটা হয়তো মিউজিয়ামে রাখা হবে, যে তারা ঐতিহাসিক একটা কাজ করেছে, যেটা কল্পনা ইতিহাস তৈরি করেছে এবং ইতিহাস মনেও রাখবে। সবচেয়ে বেশি বয়সী গোলকিপার হিসেবে কোনো গোল কনসিড না করার রেকর্ডটা এটাও রেকর্ড করেছে ভজিনার, এই রেকর্ডটা তার আছে। ওয়েল, স্পেনের কি প্রেডিক্টেবল ছিল বা কোন জায়গায় ভুল ছিল, এগুলো নিয়েও আমরা আলোচনা করতে চাই, যেহেতু সামনের দিকে আসলে অনেক কিছু ভেবেই এগোতে হবে। বাট উই হ্যাভ টু গিভ দ্য ডিউ ক্রেডিট টু ভজিনহা অ্যান্ড কেপ ভার্দে ফর দেয়ার ওয়ান্ডারফুল পারফরমেন্স। আরও একটা ছোট্ট রেকর্ডও কিন্তু আছে, আমরা যেমন কেপ ভার্দের রেকর্ড নিয়ে বলছিলাম, +1 ভজিনার রেকর্ড অ্যাজ এ গোলকিপার। অন্যদিকে স্পেনেরও কিন্তু একটা রেকর্ড আছে, আর সেটি হলো মিকেল, তিনি কিন্তু প্রথম 30 মিনিটস বল ছুঁতেই পারেননি, আর এই ব্যাপারটি ঘটেছে 1966 সালের পর, এই প্রথম 2026-এ এসে। স্পেনেরও একটি রেকর্ড আছে, মিকেল ওয়েরজাবাল, তিনি 30 মিনিটস বল টাচই করতে পারেন, এবং 1966 সালের পর এটি প্রথম ঘটেছে। সো এই রেকর্ডটিকে কিভাবে দেখছেন? এটা আসলে 60 বছর পরে এই রেকর্ডটা হয়েছে, প্রায় 60 ইয়ার্স। সো আমার মনে হয় যে নাম্বার 9 পজিশনে ওয়ারজাবাল, সে রিয়াল সোসিয়েদাদে খেলে এবং স্প্যানিশ লিগে সে ভালো পারফর্ম করেই কিন্তু জাতীয় দলে খেলছে, কিন্তু স্পেন দল কিন্তু দীর্ঘদিন ধরে নাম্বার 9-এর অভাবে ভুগছে, যেটা ফার্নান্ডো টরেস যাওয়ার পরে এই স্পেন, হয়তো অনেকেই বলে যে স্পেনে যে কেউ গোল করার ক্ষমতা রাখে, ওরা পজিশনাল ফুটবলটা খেলে নাম্বার 9 ছাড়াও খেলতে পারে, কিন্তু নাম্বার 9 খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আর ওয়ারজাবাল গতকাল যেটা করেছে, যে 30 মিনিট বল পায়নি, তার ক্রেডিট যদি দিতে হয় অবভিয়াসলি আমি কেপ ভার্দের প্লেয়ারদের দিব, এবং তাদের ডিফেন্স লাইন থেকে মিডফিল্ড টোটালি একদম কম্প্যাক্ট একটা ফুটবল খেলেছে, তারা কোনো সুযোগই দেয়নি। স্পেন সব কিছু করেছে, উইং দিয়ে করেছে, ওপেন স্পেস তৈরি করেছে, কিন্তু ডিফেন্স লাইনে গিয়ে একদম টোটালি কম্প্যাক্ট একটা ডিফেন্স। সেটাই আসলে তখন বলছিলাম যে স্পেনকে আমরা দেখেছি ইউজুয়াল ফিলোসফি নিয়ে তারা খেলছে, হাই পজিশন, অ্যারাউন্ড 70%, ফুল ব্যাকস পুশিং হাই, কিন্তু যখনই ইভেন আমরা মিডফিল্ডারদের কিন্তু দেখেছি যে খুব দারুণভাবে তারা বল মুভ করছেন, কিন্তু যখনই আসলে পেনাল্টি ফিনিশিং দিকে আসছেন, তখন কি একটু সেফ পাসেস, আমরা কি এটাই বলবো যে বল ওয়াজ মুভিং বিউটিফুলি, কিন্তু একটু কি স্লোলি ছিল? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি নিব, তবে তার আগে ইউএসএ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিস্টার এস.এম. ইকবাল, আমরা সরাসরি তার সঙ্গে কানেক্ট করতে চাই। এস.এম. ইকবাল, কেমন দেখছেন ইউএসএ তে ফুটবল জ্বর? নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচের জন্ম হয়েছে আজ, যেটি হচ্ছে হট ফেভারিট স্পেনকে আটকে দিয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। অনেকেই এই ম্যাচটিকে বলছে অঘটন, তবে আমি এটার সঙ্গে একটু অমত করব, কারণ যে দলগুলো আসলে বিশ্বকাপের বাছাই পর্বের বৈতরণী পার হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে, তারা হচ্ছে আসলে যথেষ্ট যোগ্যতম দল হিসেবেই বিশ্বকাপে খেলতে এসেছে, এবং এই কেপ ভার্দে যদি স্পেনকে আটকে দিয়ে থাকে, বা যেহেতু আটকিয়েছে, সুতরাং যোগ্যতম দল হিসেবেই স্পেনের চোখে চোখ রেখে তারা লড়াই করেছে। এছাড়াও আজকে আরও 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং অপ্রত্যাশিতভাবে হলেও এই 3টি ম্যাচই কিন্তু ড্রয়ের মুখ দেখেছে, যেখানে বেলজিয়াম, হট ফেভারিট বেলজিয়ামের সঙ্গে কিন্তু চোখে চোখ রেখে লড়াই করেছে ইজিপ্ট, এবং ইজিপ্ট আসলে জিতেই যাচ্ছিল, প্রথমে তারা লিড নিয়েছে, শেষ মুহূর্তে এসে ড্র করে কোনো রকমে এক পয়েন্ট নিয়েছে বেলজিয়াম। পক্ষান্তরে আরও একটি ম্যাচের কথা বলবো, যেই ম্যাচটির জন্ম হয়েছে উরুগুয়েকেও কিন্তু সৌদি আরব প্রায় আটকে দিয়েছিল, কি সৌদি আরব প্রথমে লিড নিয়েছে, সেটাও হচ্ছে উরুগুয়ে লাস্ট মোমেন্টে এসে কিন্তু সেই ম্যাচে ইকুয়ালাইজ করেছে, এবং ইকুয়ালাইজ করে কোনো রকমে হচ্ছে হার এড়িয়েছে। আরও একটি ম্যাচ হয়েছে আজকে ইরান এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটি, সেই ম্যাচটি ইরান এবং নিউজিল্যান্ডের ম্যাচটি, এই ম্যাচটিও কিন্তু ড্র হয়েছে। তবে বিশ্বকাপের সব উন্মাদনা যেন অপেক্ষা করছে আগামীকাল আর্জেন্টিনা এবং
আলজেরিয়ার ম্যাচকে কেন্দ্র করে, এবং এই ম্যাচে লিওনেল স্ক্যালোনি যেভাবে স্কোয়াড সাজাবেন বা এমি মার্টিনেজের খেলার বিষয়, লিওনেল মেসি পুরোপুরি ফিট হয়ে উঠেছে, সব কিছু মিলে কিন্তু দুর্দান্ত একটা এক্সাইটিং ম্যাচের অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। সুতরাং কালকে ইতিবাচক শুরু করবে আর্জেন্টিনা, এমনটাই প্রত্যাশা ফুটবল ভক্তদের। তো আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে এই ছিল বিশ্বকাপের সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ এস.এম. ইকবাল। আসলে কয়েকটি পয়েন্ট আসলে যেটি মনে করিয়ে দিলেন যে কি জন্য আমরা অপেক্ষা করছি এবং কি নিয়ে কথা বলছি। বিভিন্ন জিনিস ঘটছে, ঘটন অঘটন নিয়ে আসলে ফুটবল এগিয়ে যায়। যেটি আমরা বলছিলাম স্পেনের যে খেলার ওয়ে নিয়ে কথা বলছিলাম, স্পেশালি যে পেনাল্টি এরিয়াতে আমরা বলকে আসলে স্লোলি মুভ করতে দেখছিলাম। নিউমেরিক্যাল সুপিরিয়রিটি ছিল, কিন্তু ভার্টিক্যালিটিতে কি মনে হচ্ছে কিছুটা ল্যাকিং ছিল কিনা? কেপ ভার্দেকে মনে হচ্ছিল প্রতিটি অ্যাটাক তারা খুব সময় নিয়ে রিড করতে পারছে। দেখুন, ওরা রিড করছে, কারণ ডিউ টু আপনি যদি দেখেন যে আপনি লো ব্লক করছিল ওরা, এবং বিশেষ করে মিডফিল্ড এবং ডিফেন্স লাইনটা টোটালি কম্প্যাক্ট থাকার চেষ্টা, তারপরেও কিন্তু স্পেসগুলো তৈরি করেছে স্পেন। ওই যে দিন শেষে একজনের কাছে গিয়ে ধরা, মানে যেটা বলে যে সব বল যেভাবে মারছে সেভ করছে, যেভাবে যাচ্ছে। কিন্তু আমরা দেখেছি দে ওয়্যার পুশ টু ক্রসেস, লং শট দিতে বাধ্য হচ্ছিলেন, মনে হচ্ছিল কেপ ভার্দে এক্স্যাক্টলি এটাই চাচ্ছে। কারণ ওদের ফিজিক্যালি যদি দেখেন ডিফেন্ডিং লাইনটা কিন্তু অনেক টল, ওদের টল ডিফেন্ডিং লাইন, সেখানে কিন্তু স্পেন সব রকমই করছে সব কিছু। আপনি যদি দেখেন এই ম্যাচের আগে আমি অন্য একটা টিভিতে কথা বলছিলাম, যে প্রেডিকশনের ব্যাপারে কথা বলছিলাম, তো আমি বলেছি যে এই ম্যাচটা স্পেন যেই দল এবং তাদের যে ওয়েট, সে অনুযায়ী স্পেন 6 গোলে জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ট্রুলি 6 গোল কেন, আরও বেশি হতো, এটাই বলেছে। কেউ 4 গোল, কেউ 5 গোল, ডিউ টু এটা তো ট্রুথ। এই ম্যাচে যদি 6 গোলও হতে মানে অসম্ভবের কিছু ছিল না। দিন শেষে একটা জায়গায় যে গোল না করা এবং ওইখানে অতি মানবীয় যে পারফরমেন্স গোলকিপারের, সেই পারফরমেন্সের জন্যই কিন্তু কেপ ভার্দে ম্যাচটা ড্র করেছে। এই ম্যাচটা নিয়ে যদি আপনি বলেন এটা আবার নেক্সট টাইম হয়, নেক্সট টাইম এই জিনিস না হতে পারে, হয়তো স্পেন 5 গোলে জিতলো, 4 গোলে জিতলো, এই ধরনের হতে পারে। কিন্তু গতকালের ম্যাচটাই ছিল কেপ ভার্দের জন্য ঐতিহাসিক একটা ম্যাচ, যার জন্যই তারা পয়েন্টটা পেয়েছে। এবং কেপ ভার্দের গোলকিপারকে তো আমরা দিচ্ছি ক্রেডিট, একই সাথে টোটাল টিমটাকে, এক্স্যাক্টলি আমরা ডিফেন্স এবং মিডফিল্ডকে দেখছিলাম এত ক্লোজ হয়ে আসলে তারা খেলছিল, খুব একটা জায়গা থেকে নড়ছিল না, নো ম্যাটার হোয়াট স্পেন ট্রাইড। দেখুন, স্পেনের সাথে যখন খেলবেন কন্টিনিউয়াস রান করতে হবে, উইদাউট বলে রান করা খুব টাফ, এবং পজিশন নেওয়া, সেটাই কিন্তু কেপ ভার্দের প্লেয়াররা করে দেখিয়েছে। এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু স্পেন 70% বল পজিশন নিয়ে খেলেছে, যেখানে কেপ ভার্দে কন্টিনিউয়াস কত রানিং করতে হয়েছে তাদের খেলোয়াড়দের, এখানেই বোঝা যায় উইদাউট বল অনেক কষ্ট রানিং করা, আপনার ট্যাকেল করা, পজিশনে যাওয়া। তো এটা স্পেনের সাথে খেলা যারা খেলে তারাই বুঝে যে মেন্টালি টোটালি অনেক টাফ একটা ম্যাচ থাকে স্পেনের মতো টিমের সাথে খেলতে গেলে। এক্স্যাক্টলি। তবে যে কোনো কিছুই আনপ্রেডিক্টেবল, যে কোনো কিছুই হতে পারে, এটি আমরা সবসময় দেখে আসছি। আবার শুরুতে গ্রুপ পর্বে যে ধরনের বিস্ময়কর ঘটনাগুলো ঘটে, সেটি কাটিয়ে বড় দলগুলোকে আমরা আবার দেখেছি গা ছেড়া দিয়ে উঠতে, এমনটাও দেখেছি চমক লাগিয়ে কিছু দেশ আমাদের মন জয় করে নেয়। এই জিনিসটাই হয়তো ফুটবলের অন্যরকম একটা প্রাপ্তি। নেক্সট ম্যাচের কথা যেখানে হচ্ছিল, স্পেশালি বাংলাদেশের মানুষ বা ফুটবল প্রেমীরা আরেক হট ফেভারিট আর্জেন্টিনার খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সো সেই খেলাও আর বেশি সময় নেই। লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা শুরু করেছিল হার দিয়ে সৌদি আরবের সাথে। সো এবার কেমন এক্সপেক্ট করছেন? প্রথমে আমি ইকবাল ভাইয়ের জন্য শুভকামনা। ইকবাল ভাই আমার মনে হয়েছে আর্জেন্টিনার সাপোর্টার, আর উনিও অপেক্ষা করছে। আমি কিন্তু স্পেনের সাপোর্টার বলে এটি পড়িনি, আমি এক এক শোতে এক একটা জার্সি ভালো লেগেছে। সো এই জন্য যাই হোক, আমি ইকবাল ভাইয়ের জন্যই বলছি যে, এবং আর্জেন্টিনার সাপোর্টারদেরকে বলছি এই ম্যাচটা অনেক টাফ হবে, আলজেরিয়ার সাথে খেলা। সো আলজেরিয়াও বেটার টিম, বেটার সাইড, আর ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের, আর প্রত্যেক ওয়ার্ল্ড কাপে কিন্তু ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। তো আর্জেন্টিনার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ। তবে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাও ড্রই হবে, ড্র হওয়ার সম্ভাবনাই বেশি, এমনটা মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, কারণ আলজেরিয়া টিম কিন্তু খারাপ টিম নয়, অনেক ভালো টিম, এবং ওদের বেশ কিছু খেলোয়াড় আছে যারা ভালো ভালো লিগে খেলে, এবং কম্প্যাক্ট একটা টিম। এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে একটু কনফিউশন ছিল, তার হাতে চোট ছিল, খেলতে পারবেন কি পারবেন না, বাট গুড নিউজ আমরা পেয়ে গেছি যে তিনি আসলে খেলছেন। দেখুন, মার্টিনেজ না থাকলেও রুলি আছে, পারফর্ম করে যাচ্ছে, রুলি আছে, কোনো সমস্যা নেই। কারণ আর্জেন্টাইন দলটায় কিন্তু বেশ কিছু প্লেয়ার আছে, বেসি চৌধুরী ছাড়া অল্টারনেট অনেক প্লেয়ার আছে, কিন্তু
দিন শেষে যে প্রথম ম্যাচটা এবং প্রথম ম্যাচটা যদি নিজেদের বেস্ট পসিবল ম্যাচ খেলতে পারে, যেমন দেখুন গতকাল আমরা স্পেনকে দেখেছি সব কিছুই করেছে শুধু গোল ছাড়া, হ্যাঁ। সো আমার মনে হয় যে আর্জেন্টিনা যদি স্কোরিং অ্যাবিলিটিটা ঠিক রাখতে পারে, অবভিয়াসলি মেসি Right, আছে, right. বেশ কিছু ভালো প্লেয়ার আছে, হ্যাঁ। সো তাহলে আর্জেন্টিনা আলজেরিয়ার ম্যাচ তো আছে, তবে শুরুটা হচ্ছে ফ্রান্স এবং সেনেগালের ম্যাচ দিয়ে রাত 1টায় ইরাক এবং নরওয়ে খেলবে রাত 4টায়। ইরাক কিন্তু 40 বছর পর ওয়ার্ল্ড কাপে আবার এসেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বিদায় নিতে হচ্ছে আজকে ডি বক্সের আয়োজন থেকে, যেটি বলছিলাম ফ্রান্স ভার্সেস সেনেগাল রাত 1টায়, ইরাক ভার্সেস নরওয়ে রাত ভোর 4টায় এবং আর্জেন্টিনা আলজেরিয়ার খেলা কাল সকাল 7টায়। সো এভরিওয়ান, সবাইকে সময় টেলিভিশনে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সি ইউ টুমরো।